সাইলেজ আমরা আগেও বলেছি যে একটা সংরক্ষিত পশুখাদ্য, যেটা আমরা এখানে কিন্তু প্রক্রিয়াটা তৈরি হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ এখানে অবায়বীয় অবস্থায় আমরা এই ভুট্টার গাছটা যেটা আমরা সংরক্ষণ করছি সেখানে কোনো বাতাস থাকছে না, এবং এর ফলে যে গাজনটাও তৈরি হচ্ছে সেখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিডটা মেনের যে এনভায়রনমেন্ট পিএইচ এটার জন্য অত্যন্ত উপকারী, এবং তার সহজপাচ্যতা অর্থাৎ ডাইজেশন এটার জন্য খুবই উপকারী। এবং সাইলেজের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমরা বারবার বলেছি যে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ, এখানে যে ধরনের ভিটামিনগুলো সংরক্ষিত থাকছে, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, সাথে এডি থাকছে, যেটা গবাদি প্রাণীর রেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে যে এনার্জিটা তৈরি হয় সেটা দুধ উৎপাদন, মাংস উৎপাদন দুটার ক্ষেত্রেই ব্যাপক ভূমিকা রাখছে, পাশাপাশি সহজলভ্যতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি একটা ভুট্টার ক্ষেতের অবস্থান করছি। আসলে আপনাদের দেখে মনে হচ্ছে যে এই স্টেজে এসে ভুট্টাকে কাটা হচ্ছে কেন, তো আমরা আপনাদের জানাবো যে আসলে কেন কাটা হচ্ছে। আমরা আসলে একটা সাইলেজ প্রজেক্টে দাঁড়িয়ে আছি। এই ভুট্টাগুলো কেটে আসলে একটা গোখাদ্য প্রস্তুত করা হবে, যেটা অধিক পুষ্টিগুণ সম্পন্ন। তো আসলে কোন স্টেজে আসলে সাইলেজ কাটাটা আসলে উত্তম, বা কীভাবে এই সাইলেজটা প্রস্তুত করা হয়, কোন শ্রেণীর খামারিরা এই সাইলেজ খাওয়ালে আপনারা বেশি উপকৃত হবেন, আমরা এই বিস্তারিত কথা বলবো অনেক ডেইরি ফার্মের যে স্বত্বাধিকারী রয়েছে আনোয়ার ভাই। আসলে এটা তারই প্রজেক্ট। তো উনি আসলে ওনার গাভী গরু বলেন বা ওনার ষাঁড় গরুকে কিন্তু আসলে এই সাইলেজ দিয়ে গোখাদ্য যে চাহিদা, সেই চাহিদাটা মেটানোর চেষ্টা করছে, এবং ওনার কাছে জানবো যে সাইলেজই আসলে উনি কেন খাওয়াবে এত প্রকার খাদ্য থাকতে। তো আমরা সরাসরি কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে। শুরুর গল্পটা আমরা জানবো আসলে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ রুমানা আক্তার ম্যামকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে আনোয়ার সাহেব এই সাইলেজের প্রজেক্টটা করেছে। তো আমরা আসলে ম্যাম আজকে উপস্থিত হয়েছেন এই সাইলেজ প্রজেক্টে, আমরা তার সাথে কথা বলবো, তার পরিচয় আপনাদের জানাবো, এবং ওনার মাধ্যমে সাইলেজের উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার মোসাম্মদ রুমানা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভাঙ্গুড়া বাপনায় কর্মরত আছি। ভাই, এখানে কত বিঘা আবাদ করেছেন? মোটামুটি বিঘা 8 আমি এবার নতুন 8 বিঘার মতো। এখানে ম্যাডামকে দেখেই তো অনুপ্রাণিত হয়ে এটা সম্পূর্ণ আমার আমি আপা বলে ডাকি, আমি সম্পূর্ণ আপার কথাই আর কি আসলে এই প্রজেক্টে আসে, কারণ আমার দীর্ঘ গরুর প্রজেক্টটার অভিজ্ঞতা আছে, কারণ আমার গরুতে অনেক খেয়ার না লাগে। আচ্ছা, এর আগে তো আপনি ঘাস এবং খড়ের উপর ডিপেন্ড ছিলেন, এখন তো নতুন এই বছরই তো প্রথম সাইলেজ উৎপাদন করতেছেন। নতুন। তো আমরা ম্যামের কাছে জানবো যে ম্যাম, এই যে আপনি অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি অনুপ্রাণিত হয়েছে, তো আসার পরে আপনি এই প্রজেক্টটা কেমন দেখছেন, বা আপনার যে অনুপ্রেরণা দেওয়া এটা কি কতটুকু আসলে সফল আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আনোয়ার ভাইয়ের এই সাইলেজ মেকিং প্রজেক্টে এসেছি। এখানে আমরা ফিল্ডে অবস্থান করছি। আমরা আজকে দেখছি ভুট্টা গাছ ইতিমধ্যে সাইলেজ তৈরির জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা সার্বক্ষণিক ভাইয়ের সাথে যোগাযোগ রাখছিলাম কিভাবে ভুট্টাটা কতদিনে তৈরি হয় বা মিল্কিং স্টেজ কখন আসছে এটা খেয়াল করার জন্য। ভাইয়ের অনেক দিন ধরে স্বপ্ন যে গবাদি প্রাণী উনি অনেক দিন থেকেই পালন করে আসেন, কিন্তু আসলে খাবারের উচ্চ মূল্য সেটা খামারের জন্য খুব একটা সাশ্রয়ী হয়ে ওঠে না। তো আমরা ভাইকে সবসময় পরামর্শ দিতাম যে কম মূল্যে অধিক উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিভাবে বাড়ানো যায় এই ব্যাপারে ওনাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে আসছিলাম, এবং উনি আমাদের পরামর্শক্রমেই আজকে প্রথম এই সাইলেজ প্রজেক্টটা শুরু করতে যাচ্ছেন। আমরা এই প্রজেক্টের খুবই আশাবাদী। ইনশাআল্লাহ। ফলনটা কেমন হয়েছে? এখানে আমরা ভুট্টা গাছ দেখছি। আচ্ছা, আপনি একটু নিজে দেখবেন যে উনি তো মিল্কিং স্টেজ বলে আপনাকে নিয়ে আসে, একটু সরজমিনে ফিজিক্যালি আপনি আসছেন, দেখেন মিল্কিং স্টেজ আসছে কিনা, দেখবো যে আমরা ভুট্টাটা রেডি করতে পেরেছি কিনা। আচ্ছা ম্যাম, আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই ভুট্টা গাছ যখন লাগানোর থেকে আমি বলবো কতদিন পরে আসলে এটা পারফেক্ট হয় সাইলেজের জন্য? সিজনের উপরে নির্ভর করে, তবে যেহেতু এবার এই গাছটা শীতকালের দিকে লাগানো হয়েছিল সেজন্য মিল্কিং স্টেজ আসতে একটু সময় লেগেছে। দেখা যায় যে এখন 110 বা 20 দিন হচ্ছে এই অবস্থায় এসেছে, কিন্তু শীতকালে যদি না হতো তাহলে আমরা দেখা যায় যে 80 থেকে 90 দিনের মধ্যেই মিল্কিং স্টেজে
সাইলেজে চলে আসতো এবং আমরা তখন সাইলেজ তৈরির জন্য মানে উপযুক্ত হয়ে যেত ভুট্টাটা। আচ্ছা। এই সাইলেজটা উপকারী এবং আমরা যেটা বলেছি যেটা এটা একটা মানে সংরক্ষিত পশুখাদ্য, যেটা আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়ে গবাদি প্রাণীকে দিচ্ছি এবং এখানে প্রচুর মানে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার তৈরি হচ্ছে, যে যার যদি আমরা বাজার মূল্য বলি যে এটা উৎপাদন করতে আসলে আমাদের অনেক খরচ কম পড়বে। দেখা যায় দানাদারের চেয়ে বা খড়ের চেয়ে, অবশ্যই ঘাসের চেয়ে। অবশ্যই, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি মিল্কিং স্টেজে এসে গিয়েছি, যে এই যে ভুট্টাটা ফেটে, হ্যাঁ হ্যাঁ, প্রেসার দিই তাহলে কিন্তু সাদা আঠালো দুধের মতো একটা তরল বের হয়ে আসছে, আচ্ছা। যেটা কিন্তু সাইলেজ ভুট্টার সাইলেজটা তৈরির জন্য পারফেক্ট একটা। আচ্ছা, মানে এটা দেখে আমরা বুঝতে পারি যে মিল্কিং স্টেজ মানে পরিপূর্ণভাবে চলে আসছে। চলে এসেছে এবং এটা উন্নত মানের একটা সাইলেজ তৈরি হবে আমরা আশা করছি। আচ্ছা ম্যাম, আর একটা প্রশ্ন আপনাদের আমি আমার দর্শকদের তরফ থেকে করতে চাই, সেটা হলো আমরা বহির্বিশ্বের অনেক উন্নত খামারগুলোতে দেখি যে আসলে ওনারা বেশিরভাগ খামার সাইলেজ দিয়ে আসলে খামার পরিচালনা করে। তো আমাদের বাংলাদেশের মধ্যে আসলে অনেক খামারিরা এই সাইলেজ সম্পর্কে কিছু বোঝেই না। তো আসলে সাইলেজের উপকারিতা সম্পর্কে আমাদের জানাবে। সাইলেজ আমরা আগেও বলেছি যে একটা সংরক্ষিত পশুখাদ্য, যেটা আমরা এখানে কিন্তু প্রক্রিয়াটা তৈরি হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ এখানে অবায়বীয় অবস্থায় আমরা এই ভুট্টার গাছটা যেটা আমরা সংরক্ষণ করছি সেখানে কোনো বাতাস থাকছে না এবং এর ফলে যে গাজনটাও তৈরি হচ্ছে সেখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিডটা গরুর যেই এনভায়রনমেন্ট মানে রুমেনের যে এনভায়রনমেন্ট পিএইচ, এটার জন্য অত্যন্ত উপকারী এবং তার সহজপাচ্যতা অর্থাৎ ডাইজেশন, হ্যাঁ, এটার জন্য খুবই উপকারী। এবং সাইলেজের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমরা বারবার বলেছি যে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ, এখানে যে ধরনের ভিটামিনগুলো সংরক্ষিত থাকছে, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, সাথে এডি থাকছে, যেটা গবাদি প্রাণীর রেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে যে এনার্জিটা তৈরি হয় সেটা দুধ উৎপাদন, মাংস উৎপাদন দুটার ক্ষেত্রেই ব্যাপক ভূমিকা রাখছে। পাশাপাশি সহজলভ্যতা, এটা আসলে একটা বিষয় যে যেই সময় আমরা ঘাস রেডি করতে পারছি না বা শীতকালের মৌসুম, বর্ষাকালের মৌসুম, আমাদের এই ভাঙ্গুড়া উপজেলায় বিশেষ করে বর্ষাকালে আমাদের দুইটা ইউনিয়ন পুরাপুরি পানির নিচে থাকে। তো এই সময় খামারিদের প্রচুর ঘাসের অভাব থাকে। আমরা যদি এই সময়টাতে সাইলেজটা সরবরাহ করতে পারি তাহলে গরুগুলো তার সঠিক পুষ্টিগুণ পেয়ে উৎপাদন ঠিক রাখতে পারবে। কারণ আমরা জানি যে ভাঙ্গুড়া উপজেলা দুধে স্বয়ংসম্পূর্ণ একটা উপজেলা, এখানে প্রচুর দুগ্ধবতী গাভী রয়েছে। তাদের নিউট্রিশনের জন্য এই সাইলেজটা অত্যন্ত উপকারী। পাশাপাশি স্বল্প মূল্য যদি আমরা বলি, যে আমাদের যে দানাদার খাবার আমরা দেই সেই দানাদার খাবারের মূল্য অনেক পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি সাইলেজটা গাভীকে দিতে পারি, যে আপনারা দেখছেন যে এখানে ভুট্টা গাছের সাথে সাথে আমরা কর্নটা দিই, ভুট্টার কর্নটা থাকছে, অর্থাৎ এখানে তার যে দানাদারের কনসেন্ট্রেট যে খাবারের যে চাহিদা রাখছে, অর্থাৎ সে আপনার সবুজ ঘাস প্লাস কনসেন্ট্রেট দুটো একসাথেই পাচ্ছে। এখানে তার সকল পুষ্টির চাহিদাটা পূরণ হচ্ছে। এক্সট্রা করে আর দানাদার আলাদা দিতে না হলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র আমরা সাইলেজ খাইয়ে কিন্তু তার প্রোডাকশনটা ঠিক রাখতে পারবো। আমাদের যে সাইলেজ প্রক্রিয়া শেষ করে কতদিন পর্যন্ত আসলে এটাকে সংরক্ষণ করা যায়? ধন্যবাদ। আমরা সাইলেজটা আজকে যদি তৈরি করি তাহলে দেখা যায় যে 20 থেকে 22 দিনের মধ্যেই ফার্মেন্টেশন হয়ে যায়। কিন্তু সাইলেজটা মানে যদি আমরা মানে সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে যাই তাহলে অবশ্যই আমরা 42 থেকে 45 দিনে আমরা এই সাইলেজটা খাওয়ানোর উপযুক্ত বলে মনে করি। এই সাইলেজটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। বিশেষ করে আমরা যখন বলেছি যে এই সময় আমাদের ঘাসের অপ্রতুল্যতা থাকছে, এই সময়টাতে যদি আমরা এখন তৈরি করে রাখি, এখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে, আমরা কিন্তু 6 মাস পর বের করে বা 1 বছর পরও বের করে এই সাইলেজটা গবাদি প্রাণীকে মানে খেতে দিতে পারি। আচ্ছা, এখন আনোয়ার ভাইয়ের কাছে জানবো যে আনোয়ার ভাই এখন কত টাকা কেজি পড়বে আপনি আশা করেন এই সাইলেজ আপনার গরুকে খাওয়ানোর জন্য? আমার তো আমি ব্যবসায়িক মন মানসিকতা ছিল না, আসলে আমার খামারের জন্য আমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে আবার কথা মতো আমি আসলে নিজের প্রয়োজনের ক্ষেত্রে আমি 8 বিঘা আবাদ করছি। তো
তা আসলে এটা চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় বাণিজ্যিক আকারে, যে আমার সাথে সে ব্যবসায়টা আলাপ করছি, যদি ওনারা যদি মানে যত ডিরেকশন এখান থেকে আসতেছে বুঝছি। জি, জি। আচ্ছা যদি একটু সহজতের হাতটা একটু বাড়া দেয় এবং রাস্তাঘাট যদি আমাকে একটু দেখা দেয়, তা আমি আশা করি যে মানুষ এটা বাণিজ্যিক আকারে শুরু করবে। বাণিজ্যিক আকারে একটা ভালো মানের ভালো পুষ্টি খাবার, যেহেতু আমি গরু ডিপার্টমেন্টে আছি, একটা ভালো মানের ভালো জিনিস আমি দেবো, এরকম আমার একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমি এই পাশে আমার বন্ধু আছে যে রিজিক অ্যাগ্রো পরিচালনা করে, আমি তার কাছে জানতে চাইবো যে সাইলেজ সম্পর্কে সে দুইটা লাইন আপনাদের একটু বলবে। আসলে আমরা যে খড়টা খাওয়াই, আমাদের এই অঞ্চলে সর্বনিম্ন 4 মাসের মতো খড় খাওয়াইতে হয়। খড়ের যে পুষ্টিমানটা থাকে দেখি 1 থেকে সর্বোচ্চ 1.5% প্রোটিন মান থাকে, আর একই দাম, বরঞ্চ খড়ের দামটা বেশি পড়ে আমাদের এই তুলনামূলক। অঞ্চলে। তো সেই একই দামে যদি কেউ সাইলেজ খাওয়ায়, সেই সাইলেজে কিন্তু 12 থেকে 15% প্রোটিন থাকে। তাইলে আপনি যদি একটু নলেজ থাকে বা জ্ঞান থাকে, আপনি কিন্তু নিজেই বুঝবেন যে আমার খড় খাওয়ানো উচিত নাকি সাইলেজ খাওয়ানো উচিত। আচ্ছা এবং সাইলেজের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো এবং মন্দ একটা ফ্যাক্টর থাকে, যে অনেকে দেখবেন যে সাইলেজের সাথে আপনার ঘাস মিশ্রিত করে সাইলেজ বিক্রি করে। তো আপনারা যদি শুধুমাত্র সাইলেজটা যদি ভুট্টাটা নিতে পারেন সবচাইতে ভালো, যদিও একটু দাম বেশি পড়বে, ওই বাজারে 6 টাকা 7 টাকা কেজি না কিনে যদি আপনি ভালো মানের সাইলেজ নিতে পারেন, তো আপনি ইনস্ট্যান্ট দুধের যে গাভীগুলো, সেই গাভীর দুধ বাড়বে, মাংসের যে গরুগুলো সারগুলো, সেই সারগুলোর মাংস বাড়বে। সবচেয়ে ভালো হয় আপনি এটা নিজে উৎপাদন করতে পারলে, কারো কাছ থেকে না কিনে, যে ম্যামের পরামর্শ বা আপনাদের উপজেলায় প্রাণী সম্পদে যারাই আছেন তাদের পরামর্শ নিয়ে যদি নিজে এটা শুরু করতে পারেন, নিজের গরুকে নিজে খাওয়াতে পারেন, সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।